আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ২৬ নম্বর ক্লাস। আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সেট, পরিসংখ্যান ও অন্যান্য। আসলে অন্যান্যটা রাখার উদ্দেশ্য হচ্ছে যদি আমাদের সিলেবাস অর্থাৎ বিসিএসের সিলেবাস অনুযায়ী কোনো টপিক বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে এখানে হয়তো আলোচনা করতাম। তো আমাদের এরকম কোনো টপিক বাদ যায় নাই, সো আমরা আজকে মূলত পরিসংখ্যান এবং সেট নিয়ে পড়াশোনা করব। তো পরিসংখ্যানের টপিকটা খুবই ছোট, আপনারা আলোচ্য বিষয়ের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের 14 নম্বর অপশানে পরিসংখ্যানের 3টা বিষয় দেওয়া আছে, মিন, মিডিয়ান এবং মোড, অর্থাৎ গড়, মধ্যক এবং প্রচুরক। তো মেইনলি ক্লাসটা আমরা বলতে পারি যে সেটের উপরেই হবে। তো যাই হোক, আপনারা যারা জয়েন করেছেন তারা ঠিকমতো ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু কমেন্টে জানান। তো আমি একটু চেক করে নেই এই ফাঁকে। আমি দেখতে পাচ্ছি যে সব কিছু ক্লিয়ার আছে। তো ঠিক আছে, চলুন শুরু করি আমরা। তো আমাদের ক্লাসের আলোচ্য বিষয় যদি আমরা দেখি, প্রথমে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব। এরপরে সেটের বেসিক ধারণা থেকে শুরু করে যত রকমের সেট আছে সবগুলো সেট নিয়ে একটা একটা করে ধরে ধরে আলোচনা করব এবং তার সাথে আমরা ওই রিলেটেড যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এসেছিল সেগুলো সমাধান করব। এবং একদম 14 নম্বরে অর্থাৎ লাস্টের পোর্শনটা হচ্ছে আমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, বাট যদি আসে হয়তো যে টপিক 3টা আলোচনা করব ওর মধ্যে থেকে প্রশ্ন আসবে। তো আমরা একটু প্রথমে বিগত বছরের প্রশ্নের যদি অ্যানালাইসিসটা দেখি, তাহলে এখানে 35তম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত কোশ্চেনগুলো আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান থেকে শুধুমাত্র একটা কোশ্চেন এসেছিল। তো এই জায়গাটা একটু কারেকশন হবে, সেট থেকে 45তম বিসিএস একটা। তো যাই হোক, পরিসংখ্যান থেকে শুধুমাত্র 35তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, এছাড়া আর প্রশ্ন আসতে দেখা যায় না বিসিএস পরীক্ষায়, বাট যে কোনো সময় চলে আসতে পারে যেহেতু এটা বিসিএস এর পিএসসি প্রদত্ত যে সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত। আর সেট থেকে কম বেশি প্রতি বছরই প্রশ্ন আসে, কখনো এসেছে আবার হয়তো দেখা গেছে যে 41, 42 এবং 44-এ আসে নাই, 46তম বিসিএস এর প্রশ্ন চলে আসতে পারে, বা 47, 48 আপনারা যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন সবগুলোতে আসতে পারে। তো আমরা মূলত ফোকাস করবো আজকের ক্লাসটাতে সেটে। আমার একটা জিনিস মনে আছে যে গত ক্লাসে মামুন বলছিল যে সেট দেখলেই ভয় লাগে বা সেটটা অনেক কঠিন লাগে। তো আজকে আমরা চেষ্টা করবো সেটটাকে খুব সহজভাবে পড়ার এবং আজকের ক্লাসের পরে যেন আমরা বলতে পারি যে সেটে আমাদের আর কারো কোনো সমস্যা নাই। তো আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে ক্লাসের শুরুতে যে লেখাটা থাকে, স্পেশালি এই আলোচ্য বিষয়ের এই পোর্শনটা, এইটার জন্য একটা স্ন্যাপশট আপনার কাছে থাকে, অ্যাটলিস্ট একটা স্ক্রিনশট অথবা কি কি পড়াচ্ছি পরবর্তীতে নোট করার সময় এই বিষয়গুলো তুলে রাখবেন। তো আমরা একদম আমাদের যে ক্লাসের বেসিক আলোচনা সেখান থেকে চলে যাই। আচ্ছা, আমি একটু চেক করছি যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, শিরিন আহমেদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, পাচ্ছি, ঠিক আছে, তার মানে সাউন্ড ওকে আছে। তো আমরা সেট বলতে আসলে কি বুঝি? সেট বলতে আমরা বুঝি কোনো কিছুর একটা সুনির্ধারিত সংগ্রহ। অর্থাৎ আমি আপনাকে বললাম যে আমার কাছে যে একটা সংখ্যার লিস্ট দেওয়া হলো, অর্থাৎ বলা হলো যে এক্স হচ্ছে একটা সংখ্যা এবং এক্স এর বর্ণনাটা কি, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং শর্ত দিয়ে দিল। আমরা একবারে কঠিনভাবে যেভাবে সেটকে প্রকাশ করা হয় সেই পদ্ধতি থেকেই দেখি এবং এটাও বলে দিল যে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 7। তো এইটাকে আমরা একটা সেট হিসেবে প্রকাশ করছি। তো বলা হলো যে এ হচ্ছে আমার একটা সেট এবং এই যে এ সেট, এর মধ্যে কি থাকবে, কিছু সুনির্ধারিত সংগ্রহ থাকবে। সেই সংগ্রহগুলোর মধ্যে কি থাকবে, মূলত এক্স থাকবে। এই জিনিসটাকে আমরা পড়ি এরকম ভাবে যে এ সেট হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স সবসময় 7-এর চেয়ে ছোট হবে অথবা 7-এর সমান হবে। তো মূলত এইভাবেই জিনিসটাকে প্রকাশ করা হয়। আপনারা এরকমভাবে চিন্তা করতে পারেন, যদি এই জিনিসটাকে বাদ দিয়ে দেন তাহলে এ হচ্ছে একটা সেট, যেই সেটের মধ্যে কি থাকবে, মৌলিক সংখ্যা থাকবে এবং এই মৌলিক সংখ্যাগুলো আইদার 7-এর সমান হবে অথবা 7-এর চেয়ে ছোট হবে। তো আমরা যদি শুরু করি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় এবং সবচাইতে ক্ষুদ্র মৌলিক সংখ্যা। এটা আমরা আমাদের সেকেন্ড ক্লাসে শিখেছিলাম। এরপরে আসি যে 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 এর পরে 5,
তারপরে 7, 7-এর পরে 11। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি 11-এ যেতে পারবো? পারবো না, কারণ আমাকে এখানে বলে দিচ্ছে কি যে 7-এর চেয়ে ছোট হবে। সো আমাদের 11 হবে না, 2, 3, 5, 7 এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব। তো এই যে একটা সুনির্ধারিত সংগ্রহ অর্থাৎ 2, 3, 5, 7 এইটাকে আমরা বলতেছি হচ্ছে সেট এ, এবং সেটকে সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এই জিনিসটা মনে রাখবেন। আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, আমাদের যে বীজগণিতের অসমতার ক্লাস ছিল, অসমতার ক্লাসে আমরা বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের পার্থক্য। তো স্পেশালি আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে সেট প্রকাশের জন্য ব্যবহার করি। আর ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেট নিয়ে যেহেতু আমরা অসমতার ক্লাসে কথা বলেছি, তো আপনারা ওইখানে ওইটা দেখতে পারবেন। তাহলে সেট হচ্ছে সবসময় কি একটা সুনির্ধারিত হচ্ছে সংগ্রহ। আমি যদি বলি যে আমি যে ক্লাসে পড়াশোনা করি, আমাদের সেই ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তো এই 50 জনের নাম আমি লিখে ফেললাম। কথার কথা, একজনের নাম এ আর একজনের নাম বি, এরকমভাবে টোটাল আমি 50 জনের নাম লিখলাম। তাহলে এই যে 50 জনের নামকে আমি ব্র্যাকেটের অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করছি, এইটা হচ্ছে আমার ওই ক্লাসের জন্য একটা সেট। আশা করি সেটের একদম যে বেসিক ধারণাটা এটা বুঝতে পেরেছেন। আমরা আস্তে আস্তে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হব। তো সেটকে বিভিন্ন টাইপে ভাগ করা যায়। তো সেটকে আমরা যে টাইপগুলোতে ভাগ করতে যাচ্ছি তার মধ্যে প্রথমে আসছে আমার ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা ইংলিশে এমটি সেট বলি। তো এমটি সেটটা কেমন? যেমন আমি বললাম যে এ হচ্ছে একটা সেট, এবং এ সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে এক্স, এবং এক্স সাজ দ্যাট, লিখার ধরনটা এরকম, ঠিক আছে? এক্স হচ্ছে এ এর মধ্যে থাকবে, এবং এই এক্স কি তার পরিচয় এখন আমরা দিচ্ছি। আমরা বললাম এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তবে শর্ত হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 2। আচ্ছা, ওয়েট, আর একটা জিনিস, এক্স হচ্ছে আরেকটু এখানে আমি নোট করে দিই যে জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে একটা সেট হচ্ছে আমার এ, এবং এই সেটের মধ্যে কি আছে বা সেটের উপাদানগুলো কি, সেটা হচ্ছে এক্স, এবং এই এক্স এর পরিচয় কি, এক্স হচ্ছে জোড় সংখ্যা হবে, অর্থাৎ যতগুলো উপাদানই হোক সবাই জোড় সংখ্যা হবে, এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা হবে। আর একটা শর্ত বলে দিল এক্স ইজ গ্রেটার দেন 2। এখন প্রথমে আসি আমরা যে এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে কি কি হতে পারে? হতে পারে 2, 4, 6, 8 এরকম ভাবে চলতে থাকবে। এরপরে বলল যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যেহেতু এক্স মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু এই যে 2, 4, 6 এগুলো হওয়ার সুযোগ নাই, কারণ 2, 4, 6 এরা যৌগিক সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে কি 2। তাহলে 2 বাদে বাকি সবগুলো এই সেকেন্ড কন্ডিশনের জন্য চলে গেল। এরপরে আবার আমার থার্ড কন্ডিশনে গিয়ে বলছে কি এক্স হচ্ছে 2 এর চাইতে বড়, অর্থাৎ এক্স কিন্তু 2 হতে পারবে না। তাহলে দেখেন, আমরা যদি এই শর্তগুলো মেনটেন করতে চাই তাহলে এক্স হিসেবে আমরা আর কাউকেই পাবো না। সেক্ষেত্রে আমি এ সেটটাকে বলবো ফাঁকা সেট। আপনাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে, আমি সহজভাবে বলি, যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলা হয়। কিন্তু এটাকে এরকম একটু কঠিনভাবে বা জটিলভাবে বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের বিসিএস এর পরীক্ষার যতগুলো কোশ্চেন এসেছে আপনারা দেখবেন যে সেটটাকে এইভাবে প্রকাশ করা থাকে। তো আমরা শুরুতে একটু কঠিনভাবে শিখলে পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিসগুলো করব তখন কিন্তু খুবই সহজ হবে। তাহলে সহজ কথায় যদি বলতে চাই, যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এইরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আর একটা প্রকাশভঙ্গি আছে, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এর মধ্যে কোনো উপাদান নাই, জাস্ট একটা জিরো দিয়ে এরকমভাবে কেটে দিব। অনেকে যেটা করে যে এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এইভাবে লিখে, এই লেখার যে ওয়েটা এটা কিন্তু ভুল, এইভাবে লেখা যাবে না। আইদার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে অথবা ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করতে হবে। তো ফাঁকা সেটের বিষয়টা আমরা বুঝতে পেরেছি হয়তো। এরপরে আমাদের 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সার্বিক সেট, আর ইংলিশে আমরা এটাকে বলি ইউনিভার্সাল সেট। তো ওই যে সার্বিক সেটের ইংলিশ টার্ম হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সালের ফার্স্ট লেটার ইউ দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করা হয়, অর্থাৎ ইউ দিয়ে বোঝানো হয় সার্বিক সেটকে। এখন প্রশ্ন হলো সার্বিক সেট কি? তো ধরেন আমি কাজ করছি 3টা সেট নিয়ে, এ, বি এবং সি। তো আমার এই যে 3টা সেট, এই 3টা সেটের এ এর মধ্যে আছে আমার কথার কথা 1, 2, বি এর মধ্যে আছে আমার 1, 3 এবং সি এর মধ্যে আছে 2, 4। তাহলে এই 3টা সেটের মধ্যে মোট যে উপাদানগুলো আছে
সবগুলোকে আমরা একত্রে বলবো হচ্ছে সার্বিক সেট। তো সার্বিক সেটে আরও একটা বিষয় হচ্ছে যে এখানে যা যা আছে আমরা কমন আনকমন সবগুলোকেই নিব, কিন্তু আমরা কোনো কিছুকে রিপিট লিখতে পারবো না। যেমন দেখেন এ এর মধ্যে কি আছে 1 2, তাহলে আমি লিখলাম 1 2। বি এর মধ্যে আছে 1 3, 1 অলরেডি আমি নিয়ে নিয়েছি তাহলে নিলাম 3। এরপর সি এর মধ্যে আছে 2 4, 2 আমার অলরেডি নেওয়া আছে তাহলে বাকি হচ্ছে 4। তাহলে এই ইউনিভার্সাল সেট বলতে বোঝানো হচ্ছে কি যে ওর মধ্যে এই যে আলোচ্য যে আমাদের তিনটা সেট এ বি সি, এদের সবার উপাদানই এই ইউ এর মধ্যে আছে, সুতরাং এটা হচ্ছে আমার সার্বিক সেট। তো এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি এখানে 2 4 এর সাথে 5 দিয়ে দেই তখন আমার কি এখানে 5ও চলে আসবে। তো এরকমভাবে ইউনিভার্সাল সেটটা হচ্ছে সব সেটের চাইতে বড়। সব সেট বলতে এখানে বোঝাচ্ছে কি আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করছি। এখন এর বাইরে ধরেন আমাদের আলোচনার বাইরে আরেকটা সেট আছে যেটার মধ্যে আছে 7 8, এটা যদি আলোচনার বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের মধ্যে নিব না। তাহলে সংক্ষেপে যদি এখন বলতে চাই ইউনিভার্সাল সেট মানে কি, যে সেটগুলো নিয়ে আলোচনা করছি তার সব সেটকে আমি একত্রিত করলে যে সেটটা পাবো সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। তো এরপরে আমরা একটু সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন এইটা নিয়ে কথা বলি। সংযোগ সেটকে ইংলিশে বলা হয় ইউনিয়ন সেট, আর ওই ইউনিয়নকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে সার্বিক সেট কিন্তু হচ্ছে বড় হাতের ইউ, আমরা এই চিহ্নটা ব্যবহার করি, আর সংযোগ সেটের ইউনিয়নের ইউটা একটু ডিফারেন্ট। তো এই সংযোগ সেটের ইউ দ্বারা কি বোঝায়, ধরেন আমার কাছে একটা উপাদান আছে যে এ একটা সেট, এ সেটের মধ্যে আছে 1 2 3 4, আর একটা সেট আছে বি সেট, বি সেটের মধ্যে আছে 2 4 6। তো আমাকে বলা হলো যে এবং এ সেট এবং বি সেট এর ইউনিয়ন বা সংযোগ সেট নির্ণয় করতে, তখন আমার চিহ্নটা হবে এ ইউনিয়ন বি। এই এ ইউনিয়ন বিতে যখন আমি যাব তখন আমাকে যেটা করতে হবে কমন জিনিস এ এবং বি এর মধ্যে যা যা আছে সব কিছু নিয়ে নিব, এবং কমন জিনিসগুলো নেওয়ার পরে যা যা আনকমন আছে সেগুলোকেও নিয়ে নিব। তো আমরা প্রথমে দেখি যে কমন কি কি আছে, 2 4, 2 4 কমন, তাহলে নিলাম 2 4। এরপরে আনকমন কি কি আছে, 1 আছে 3 আছে, তাহলে 1 3। আমি সাজানোর সুবিধার্থে এরকমভাবে গ্যাপ রেখেছিলাম আর কি, সিরিয়ালি রাখবো এই জন্য। এরপর হচ্ছে 6। তাহলে আমার এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই দুইটা সেটের সংযোগ, যেটা অনেকটা সার্বিক সেটের মতোই কিন্তু কাজ করে, বাট সার্বিক সেট একটু আলাদা জিনিস আর সংযোগ সেট আলাদা জিনিস। তাহলে এই একটা টার্ম আমাদের হচ্ছে এ ইউনিয়ন বি। তো এটা যদি বুঝে থাকেন, এবার আমরা একটা বিগত সালের প্রশ্ন সলভ করব। এই সংযোগ সেটের উপরেই 34তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা আমরা সবাই একটু লিখি। এবার প্রশ্নটা লিখেন। এখানে দেয়া আছে আর কি প্রশ্নের মধ্যে যে এ সমান সমান হচ্ছে 1 2 3 এবং বি সমান সমান হচ্ছে, এটাকে আমরা ফাই বলি বা ফাঁকা সেট, যেটা এই যে একটু আগে দেখলাম যে এমটি সেটের চিহ্ন ফাঁকা সেট। তাহলে বললো কি এ ইউনিয়ন বি সমান সমান কত। এটা 34th বিসিএস এর একটা কোশ্চেন, ঠিক আছে, বিসিএস এই এসেছিল, সহজ একদম সহজ একটা প্রশ্ন। তাহলে দেখেন যে আমরা কি লিখবো, আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে বলো, তাহলে এ ইউনিয়ন বি সমান সমান এ সেটের মধ্যে কি আছে 1 2 3, ইউনিয়ন বি সেট মানে কি জাস্ট ফাঁকা সেট। এখন দেখেন যে আপনাকে পরীক্ষায় এরকম একটা অপশান দিতে পারে, এই টাইপের একটা অপশান দিতে পারে। আগে ভুল জিনিসটা দেখাই দেয় যে 1 2 3 এবং 5 এইভাবে দিয়ে একটা অপশান দিয়ে দিল। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ফাই কিন্তু কোনো উপাদান না। এটা দ্বারা বোঝায় কি যে বি সেট এমন একটা সেট যার কোনো উপাদানই নাই, ওটা একদম ফাঁকা। তাহলে এটা কিন্তু আমরা কখনোই উপাদান হিসেবে এইভাবে নিব না, এই প্রসেসটা হচ্ছে ভুল। আমরা করব কি যে এই এ সেট এবং বি সেটের মধ্যে কমন কি কি আছে, তো দেখতে পাচ্ছি আমরা কোনো কিছু কমন নাই, কারণ এ তো ফাঁকা, আর এখানে আছে 1 2 3, তাহলে এখানে কোনো কিছু কমন নাই। আনকমন কি কি আছে, জাস্ট এর মধ্যে যা আছে তাই 1 2 3। তাহলে আমাদের এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে 1 2 3, অর্থাৎ কমন জিনিসগুলো নিলাম। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছেন। তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি একটা প্রশ্ন দিই, এবার আমাকে এটা অ্যান্সার দিবেন। এ সমান সমান আমি রাখলাম 1 2 3, বি সেট সমান সমান আমি রাখলাম 2 4 6,
এবং সি সেট সমান সমান আমি রাখলাম ফাঁকা সেট, এবং আমি বললাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান কত। এটার অ্যান্সার কত হওয়া উচিত কেউ একটু আমাকে কমেন্টে জানান তো দেখি। ক্লাসে আমি কোনো কোয়েশ্চেন করলে এটাতে পার্টিসিপেট করতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, মিষ্টি শিরিন আহমেদ বলছেন যে 9-এ করেছি। হ্যাঁ, এটা আমাদের 9-10-এরই টপিক। আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন হচ্ছে অ্যান্সার দিয়েছেন 1 2 3। আচ্ছা, ক্লাসে থাকলে একটু রেসপন্স করতে হবে কিন্তু। আমি এখানে দেখতে পাই যে আপনারা কে কে লাইভ ক্লাস করেন। অনেকে আছে যে শুধু লাইভ ক্লাস করেই যান কিন্তু রেসপন্স করেন না। আচ্ছা, তাও এখানে দেখেন তো আমাদের তাহলে একবারে যদি করে ফেলি এ বি এবং সি, এর মধ্যে প্রথমে খেয়াল করেন যে সিতে কোনো উপাদানই তো নাই, সো এটা নিয়ে আমার খুব একটা বেশি হেডেক নাই। আমাকে দেখতে হবে এ আর বি এর মধ্যে মিল এবং অমিল কি কি আছে। তো দেখতে পাচ্ছি যে এখানে 2 মিল আছে আর বাকি কোনো কিছুই মিল নাই, তাই না? তাহলে এই যে দুইটা 2 আছে, দুইটা 2 এর মধ্যে থেকে একটা 2 নিব আর বাকি সবগুলোকে নিয়ে নিব। তাহলে হচ্ছে 1 2 3 4 6। আর ফাঁকা মানে তো ফাঁকা, ওর মধ্যে কোনো কিছু নাই, সো কমন হোক আর আনকমন হোক এখান থেকে নেওয়ার কোনো কিছু নেই। তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছেন এটা। এরপরে আমরা যাব হচ্ছে সেট সেট। এখানে দেখেন আমরা সেট, বিভিন্ন টাইপের সেট আলোচনা করব আর প্রত্যেকটা টাইপে একটা বা দুইটা করে কোশ্চেন সলভ করব, তাহলে আমাদের সেটের চ্যাপ্টার কিন্তু ক্লোজ। তাহলে দেখেন কি কি পড়া হলো। আমাদের বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস দেখলাম, সেটের বেসিক ধারণা পড়লাম, ফাঁকা সেট, সার্বিক সেট, সংযোগ সেট বা ইউনিয়ন সেট পড়া হয়েছে। এখন আমরা যাব হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন সেট। তো আমরা এই যে ইউ এর মতো যে চিহ্নটা, এটাকে দিয়ে প্রকাশ করে হচ্ছে ইউনিয়ন, আর এরকম উল্টা দিয়ে যেটা প্রকাশ করি সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমি যদি বলি এ সেট এবং বি সেটের মাঝে এরকম একটা ইন্টারসেকশন চিহ্ন আছে, এটা আমাকে কি মিন করবে যে এ এবং বি এর মধ্যে কমন কোন কোন জিনিস আছে। খেয়াল করেন, ইন্টারসেকশন মানে কি একটার সাথে আরেকটা মানে ছেদ করা, তাই না? আমি ধরেন এটা একটা সেট বললাম, এটা আর একটা সেট বললাম, তাহলে এই দুই সেটের মাঝখানে যে অংশটা ছেদ করলো সেটা হচ্ছে আমার ইন্টারসেকশন বা কমন পয়েন্ট। আর এটার সাথে সাথে আমরা একটু ভেন ডায়াগ্রামটাও শিখে ফেলবো। খেয়াল করেন, আমার এখানে আলোচ্য বিষয় হচ্ছে এই পুরো বক্সটা, অর্থাৎ পুরো যে বর্গটার মতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলোচ্য বিষয়। এই পুরো বর্গের মধ্যে যা কিছু আছে তাকে আমি বলবো হচ্ছে আমার ইউ বা সার্বিক সেট। আপনারা এই নামগুলো যখন বলছি তখন একটু এখানে খেয়াল করবেন যে সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। এরপরে এই ইউনিভার্সাল সেটের মধ্যে আমি প্রথম যে গোলটা দিলাম বা বৃত্তটা দিলাম এটা হচ্ছে আমার এ সেট, দ্বিতীয় গোলটা হচ্ছে আমার বি সেট। এখন এ আর বি যতটুকুতে ছেদ করলো এইটুকু হচ্ছে আমার ইন্টারসেকশন বা ছেদ সেট। বাকি যে আনকমন যে জিনিসগুলো থাকছে আমি যেগুলো ফোটা ফোটা দিয়ে দিলাম, এই ফোটা ফোটাগুলো আর এই যে ডোরা কাটা, এই সব মিলায় পুরাটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। অর্থাৎ এইখান থেকে শুরু করে, আমি অন্য একটা পেন দিয়ে মার্ক করি এখন, আমার এইখান থেকে শুরু করে এইটুকু আবার এতটুকু, এই যে পুরা রেড মার্ক করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। এরপরে আমার এই যে ডোরা কাটা যে অংশটুকু, এই ডোরা কাটা অংশটুকু যদি আমি মাঝখান থেকে বলি তাহলে এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই এ ইউনিয়ন বি এর মধ্যে কিন্তু এ ইন্টারসেকশন বি এক্সিস্ট করে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি কমনটুকু এবং আনকমন দুই সাইডের পুরোটাই, আর ইন্টারসেকশন মানে জাস্ট খালি মাঝখানেরটা। তাহলে এবার মনে হয় ক্লিয়ার হয়েছে আমাদের। আর এইখানে আমি যে কাজটা করলাম এটাকে বলা হয় হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। তো এবার দেখেন আমাকে একটা সেট বলে দিল যে এ সেট সমান সমান হচ্ছে 1 3 5, অর্থাৎ সবগুলো বিজোড় সংখ্যা। বি সেট সমান সমান হচ্ছে 2 4 6, তিনটা আছে, তিনটাই জোড় সংখ্যা। আমাকে বলা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি সমান কত হবে। তো আমরা জানি যে ইন্টারসেকশন চিহ্নর মানে হচ্ছে কি কমন কি কি আছে তাই। তাহলে এখন খেয়াল করেন তো, এ এর মধ্যে আছে 1 2 3 ও 1 3 5, বি এর মধ্যে আছে 2 4 6, কোনো কিছু কি কমন আছে? কমন কিন্তু নাই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ফাঁকা সেট এইটা, অথবা আমি এই চিহ্নটাও ব্যবহার করতে পারি। এবার আমি একটু উপাদান চেঞ্জ করে দেই। এবার আমি বললাম 1 3 5 7, এটার উপাদান হচ্ছে 2 4 6 7। এবার দেখেন তো
এ এবং বি এর আমি যদি ইন্টারসেকশন বের করতে চাই তাহলে আমার অ্যান্সার কি হবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে 7টা কিন্তু আমার কমন আছে, তাহলে যেহেতু 7টা কমন আছে এইবার আমাদের এ ইন্টারসেকশন বি সমান সমান হবে 7, এবং এই 7টাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কারণ সেট লেখার নিয়মই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো আশা করি সেটের বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমরা 37তম বিসিএস এর একটা প্রশ্ন আছে, এইটা সলভ করব। দেখেন 37তম বিসিএসটা যে প্রশ্নটা এসেছিল কিভাবে, হুবহু প্রশ্নটা একটু উঠাবেন আমার সাথে সাথে, যে এ সমান সমান এ একটা সেট, এখন এ সেটের পরিচয় দিচ্ছে, পরিচয়টা দিচ্ছে কিভাবে, এক্স সাজ দ্যাট, এবার কমা দিয়ে বলবে এক্স এর সম্বন্ধে, এক্স হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, কমা আবার বললো এক্স স্কোয়ার ইজ লেস দেন 25, তাহলে এক্স সম্বন্ধে পরিচয় দিল যে আমার এ সেটের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি এক্স বলতেছি, কিন্তু এক্স হচ্ছে কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা মানে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এক্স স্কোয়ারের মান কি হবে, সবসময় 25 এর চেয়ে ছোট হবে। এটা হচ্ছে এ এর সম্বন্ধে বললো। এরপরে বললো বি সমান সমান সেম, বি কেও এক্স দ্বারা প্রকাশ করতেছে, এক্স হলো মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 25, আবার বলে দিল কি এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 25। এরপরে বললো সি, সি সমান সমান হচ্ছে এক্স, এখানে এক্স কি, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। বাস, এইটা হয়ে গেলে আমাকে করতে হবে কি, এটা হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান কত, এটা আমার একটা 37 বিসিএস এর কোশ্চেন। তো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি, আমি যখন উদাহরণ দিচ্ছিলাম তখন আমি এ সেটের উপাদানগুলো ডিরেক্ট বলে দিয়েছিলাম যে 1 2 3 বা 1 3 5, বি সেটের 2 4 6, এখানে কিন্তু তা বলে নাই। এইখানে করলো কি, এ বললো যে এ একটা সেট বা এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আপনারা দেখেন তো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি কি বুঝি, একদম শুরু থেকে যাই 1 2 3 4 5 6 এরকম ভাবে কি চলতে থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত। সেকেন্ড শর্তে বলছে এক্স স্কোয়ার ইজ লেস দেন 25, তার মানে আমার এই যে এখানে যে সংখ্যাগুলো নেওয়া হলো সেগুলোর স্কোয়ার সবসময় 25-এর চেয়ে ছোট হবে। তাহলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, বাট 5 এর স্কোয়ার কিন্তু 25। আমাকে বলেছে কি এখানে যে উপাদানগুলো থাকবে তার স্কোয়ার সবসময় 25-এর চেয়ে ছোট হবে, তাহলে কি আমার 5 হওয়ার আর সুযোগ আছে? নাই। তাহলে এখন আমরা পেলাম এখান থেকে যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। এটা যারা বোঝেন নাই বা কঠিন মনে হচ্ছে তাদের জন্য আমি এই জিনিসটা আরো একবার বলি। এ হচ্ছে একটা সেট, এই এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে আমি যদি ধরে নেই এক্স, এবং এই এক্স হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি 1 থেকে অসীম পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আমাকে একটু বাধা ধরা নিয়ম দিয়ে দিল, সেটা বলছে কি যে এক্স স্কোয়ার হচ্ছে 25-এর চাইতে ছোট। তাহলে আমরা জানি যে 5 স্কোয়ার 25 হয়, তাহলে 5-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা শুধু সেগুলোকে এ সেটের মধ্যে নিব, অর্থাৎ এ সেটের মধ্যে আছে 1 2 3 4। ওকে, এরপর আসি আমরা বি সেট। তাহলে বি সেটের মধ্যে কি কি আছে দেখেন তো। প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যা হবে এবং সে এক্স স্কোয়ার 25-এর চাইতে ছোট হবে। তা আমরা দেখি যে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, তাহলে 2 3 4। এখন আমরা কি 5 নিব? আচ্ছা সরি, 4 তো হবে না, কারণ 4 তো মৌলিক সংখ্যা না, 4 তো যৌগিক সংখ্যা। 2 3 2 3 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, কিন্তু 5 নেওয়া যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমাকে এইখানে যে সংখ্যাটা নিব তার স্কোয়ার অবশ্যই 25-এর চাইতে ছোট হইতে হবে, 25-এর সমান হলেও চলবে না। সো 5 আমরা নিতে পারবো না। তাহলে আমাদের এখানে বি সেটের মধ্যে থাকছে 2 3। আপনারা খেয়াল করেন যে আমরা কিন্তু অলরেডি সেট তৈরি করে ফেললাম, তাই না? পরীক্ষায় এখন যেহেতু সেটের প্রশ্ন, শুধু সেটের প্রশ্ন না, সমগ্র কোশ্চেনটা একটু মানে ট্রিকি করা হচ্ছে, এই জন্য আপনাকে সরাসরি সেটটা বলে দিবে না, আপনাকে সেটটা নির্ণয় করতে হবে যে এরকম ভাবে। তাহলে আমার এ সেটের মধ্যে থাকলো কি 1 2 3 4, বি সেটের মধ্যে থাকলো 2 3। এবার আসি আমরা সি সেটে। সি সেটে বললো কি
যে এক্স হচ্ছে, যে সি সেট হচ্ছে এক্স, এক্সটা কি একটা মৌলিক সংখ্যা হবে এবং সেটার স্কোয়ার হবে 25। এখানে কিন্তু আর লেস দেন গ্রেটার দেন নাই, এখানে সরাসরি কি সমান চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে যেহেতু সমান চিহ্ন দেয়াই আছে, আমরা জানি যে 5-এর উপরে স্কোয়ার দিলে 25 হয়। সো আসলে এখানে 5কেই বোঝানো হচ্ছে। তাহলে আমি যদি 5 নেই, 5 কিন্তু দুইটা রিকোয়ারমেন্টই ফুলফিল করে। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে, 5 তো একটা মৌলিক সংখ্যা। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে এই এক্স এর স্কোয়ার, অর্থাৎ 5-এর স্কোয়ার সমান সমান 25 হবে। তাহলে আমার তিনটা সেটই তৈরি করা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এই এ বি এবং সি এর মধ্যে ছেদ সেট বা ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে লিখে ফেলি, এ সেটের মধ্যে আমার কি কি আছে, 1 2 3 4, ইন্টারসেকশন বি সেটের মধ্যে আছে 2 3, সি সেটের মধ্যে কি আছে, আবার ইন্টারসেকশন সি সেটের মধ্যে আছে অনলি 5। এইবার আমরা একটু দেখব যে এই তিনটার মধ্যে কোনটা কমন আছে। তো দেখেন তো 2 আর 3 এখানে কমন আছে, কিন্তু এখানে কি 2 আর 3 আছে, নাই। ইন্টারসেকশনের মানে হচ্ছে কি, এমন একটা জিনিসকে নিব যা এই তিনজনের মধ্যেই আছে। তাহলে এই তিনজনের মধ্যে কিন্তু 2 3 নাই, দুই জায়গায় আছে, এক জায়গায় নাই। আবার এই জায়গায় যে 5 আছে, এই 5 কিন্তু এই দুইটার কোনোটার মধ্যেই নাই। যেহেতু এমন কোনো উপাদান আমরা খুঁজে পাচ্ছি না যেটা এ বি সি তিনজনের মধ্যে এক্সিস্ট করে, এরকম কোনো উপাদান আমরা খুঁজে পাচ্ছি না। সো আমাদের এদের ইন্টারসেকশন হবে ফাঁকা সেট। কারণ আর কোনো কিছু না থাকলে তো ফাঁকা সেট থাকেই, তাহলে ফাঁকা সেট, অথবা আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি, যেটা খুশি। তাহলে আমাদের এই ছেদ সেট আমরা এরকমভাবে নির্ণয় করব। এটা একদম বিশেষ একটা রিয়েল কোশ্চেন, আপনারা সামনের পরীক্ষাগুলোতেও কিন্তু এই টাইপের কোশ্চেন পাবেন। সো এটা খুব ভালো করে বুঝতে হবে। আর আমি লাইভ ক্লাসের ক্ষেত্রে একটা কথা বলি, অনেক সময় যেটা হতে পারে আপনাদের, আমি এখানে হয়তো একটা জিনিস পড়াচ্ছি, এটা কঠিন মনে হতে পারে, তো আপনি চেষ্টা করবেন সেকেন্ড টাইম ভিডিওটা আর একবার দেখার। অনেক সময় হয় কি, ফার্স্ট টাইমে অনেক কিছু কঠিন মনে হলো, সেকেন্ড টাইমে ওইটা আবার সহজ লাগে। যদি তারপরেও মনে হয় যে এটা বুঝতে পারি নাই, তাহলে সহজ পদ্ধতি হচ্ছে আমাকে নক করবেন, আমি চেষ্টা করব সময় থাকা সাপেক্ষে যদি আরও সহজভাবে ওই জিনিসগুলো আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো যারা ক্লাসে উপস্থিত আছেন তারা একটু বলেন তো যে আমাকে বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টে আমাকে লিখেন যে বুঝতে পারতেছে। আচ্ছা, ওকে, শিরিন আহমেদ অ্যান্সারও দিয়ে দিছে অনেকগুলার, আমি সবগুলো কমেন্ট ক্লাস চলাকালীন সময় পড়ি নাই। থ্যাংক ইউ শিরিন, ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা মিশিয়ে দিচ্ছি, আমি পরের কোশ্চেনে চলে যাব। সেট সেটটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য সেট সেট থেকে আমরা আর একটা কোশ্চেন দেখি। এটা 43তম বিসিএস এসেছে এই প্রশ্নটা। এখন আসলে হচ্ছে কি, সেটের প্রশ্নটা দেখে অনেকের ভয় লাগার অনেক বড় একটা কারণ হলো যে কোশ্চেনটা একটু এমনভাবে থাকে, আমি পরীক্ষার হলে আসলে বের করতে পারি না যে এখানে কি মিন করতেছে। তো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আশা করি সেট থেকে 1 মার্ক পরীক্ষায় কমন পড়েই যেতে পারে, আর আপনাদেরও সমস্যা থাকবে না সেভাবে যদি বুঝতে পারেন। তাহলে এই কোশ্চেনটা লিখেন, আর এটা 43তম বিসিএসের একটা কোশ্চেন। এ একটা সেট, এ সেট হলো কি এক্স, এটার মানে হচ্ছে বিলংস টু। একটু আগে আমরা দেখতেছিলাম কি এরকম ভাবে এক্স সাজ দ্যাট, বা কোথাও কোথাও দাড়ি চিহ্নের বদলে এরকম ভাবে থাকে। এইখানে আর একটা রকম ভাবে প্রকাশ করলো যে এক্স বিলংস টু, অর্থাৎ এক্স এর মধ্যে কি কি আছে, এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা প্রথম ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করেছিলাম যে ন্যাচারাল নাম্বার মানে কি, যেগুলো আমরা কাউন্টিং এর জন্য ব্যবহার করি, 1 থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত, 1 2 3 4 এইভাবে অসীম পর্যন্ত, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, শর্ত হচ্ছে এক্স হলো 2 এর চাইতে বড় আর 8 এর চেয়ে ছোট বা 8 এর সমান। তাহলে এ হচ্ছে একটা সেট, এই এ সেটের মধ্যে আমার এক্স আছে, বা এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। এক্স বিলংস টু, অর্থাৎ এক্স কার মধ্যে আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আরও একটা শর্ত, এটা দাড়ি চিহ্ন বা আমরা সাজ দ্যাট বলতে পারি। আরও একটা পরিচয় হচ্ছে এক্স এই 2 এর চেয়ে বড় হবে কিন্তু 8 এর সমান বা ছোট হবে। এটা হলো আমার এ সেট। এরপরে দিয়ে দিল বি সেট। বি সেটের মধ্যে বললো যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো নাই, এটা খেয়াল করবেন। তাহলে ন্যাচারাল নাম্বার, তারপরে বলল এক্স হচ্ছে বিজোড় এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 9।
এটা যদি হয় হলে আমি কোশ্চেন এই ফাঁকে ফাঁকে সলভ করবো, এই জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখছি। এটা হলে এ ইন্টারসেকশন বি সমান সমান কত? তাহলে এটা একটা 43rd BCS এর কোশ্চেন। তো একটু এখন আমরা মনোযোগ সহকারে এটা সলভ করার চেষ্টা করি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি প্রথম শর্তে যাব যে আমার এ সেটের মধ্যে কি আছে, এক্স আছে। এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই আমি জানি ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকে। সেকেন্ড কন্ডিশনে আমাকে বললো কি এক্সটা 2 এর চেয়ে বড় হবে, দ্যাট মিনস আমি 1 আর 2 নিতে পারতেছি না, কারণ আমার প্রথম শর্ত অনুযায়ী কিন্তু 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকে। প্রথম শর্ত অনুযায়ী ন্যাচারাল নাম্বার মানে একদম অসীম পর্যন্ত চলে যাবে। সেকেন্ড শর্তে আমাকে বললো এক্স হচ্ছে 2 এর চেয়ে বড় হবে, 2 এর চেয়ে বড় হবে মানে 1 এবং 2 হতে পারবে না, তাহলে 3 থেকে শুরু হবে সেটটা। এরপরে 4 5 6 7 8 এ গিয়ে শেষ হবে, কারণ আমাকে এখানে বলে দিল কি এক্স হচ্ছে 8 এর চাইতে ছোট হবে অথবা 8 এর সমান হবে। তাহলে আমার সেটটা হচ্ছে এইটা, এ সেট হচ্ছে 3 4 5 6 7 8। যারা বুঝতে পারেন নাই তারা একদমই টেনশন করেন না, এরপরে গিয়ে আবার এই টাইপের প্রশ্ন আসবে, আমরা তখন দেখবো যে সেটটা কিভাবে নির্ণয় করতে হয়। যতটুকু বুঝতে পারতেছেন অতটুকু নিয়ে পরের জায়গায় আবার কনসেন্ট্রেশন দেন। এরপর আসেন যে বি এর মধ্যে কি আছে, এক্স আছে। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার মানে আমরা কি জানি এই যে 1 থেকে শুরু হবে, কিন্তু আমাকে সেকেন্ড শর্তে আবার কি বললো যে এক্স হচ্ছে বিজোড়, তাহলে ন্যাচারাল নাম্বার হবে এবং বিজোড় সংখ্যা হবে। তাহলে ন্যাচারাল নাম্বার এবং বিজোড় আমরা কি পাই, 1 1 এর পরে 3 2 কিন্তু না, 2 যদিও ন্যাচারাল নাম্বার কিন্তু 2 কি জোড় সংখ্যা, সো সেকেন্ড কন্ডিশনের কারণে 2 বাদ হয়ে যাচ্ছে। আমাকে বলেছে কি এক্স হচ্ছে অবশ্যই বিজোড় হতে হবে, তাহলে 1 3 5 7 9 এখানে গিয়ে আমি একটু থেমে যাব। কেন থেমে যাব, আমাকে 3 নম্বর আর একটা শর্ত দেওয়া আছে, সেখানে বলেছে কি এক্স আইদার 9 এর চেয়ে ছোট হবে অথবা 9 এর সমান হবে। তাহলে এখন আমার উপাদানগুলো হচ্ছে কি 1 3 5 7 9। এবার আসি আমরা ইন্টারসেকশন বের করি। তাহলে দেখেন তো এ এবং বি এই যে দুইটা সেট এদের মধ্যে কমন কি কি আছে, এবার আমরা এইটার মধ্যে একটু কমনটা খুঁজবো। 1 এখানে আছে, এখানে কি আছে নাই, তাহলে 1 কমন না। 3 কমন, এখানেও আছে এখানেও আছে। 4 এখানে আছে কিন্তু এখানে নাই, সো কমন না। 5 এখানেও আছে এখানেও আছে, কমন। 7 এখানেও আছে এখানেও আছে। তারপরে কি এখানে 8 কি আছে, নাই। 6 আছে, নাই। এখানকার 9 কি এখানে আছে, নাই। খেয়াল করেন, আপনি যেভাবে খুশি মিলান। এখানে দেখেন 3 আছে এখানেও 3 আছে, তাহলে 3 কমন। 4 এখানে আছে, এখানে কি আছে, নাই। 5 এখানেও আছে এখানেও আছে, তাহলে 5 কমন। 7 দুই জায়গাতে আছে, তাহলে কমন। তাহলে কমন কি কি পেলাম, 3 5 7। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে 3 5 7। তাহলে অ্যান্সার হচ্ছে 3 5 7। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। তাহলে সেট নিয়ে আপনাদের যদি আর কোনো সমস্যা না থাকে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের অসীম সেট বা অনন্ত সেট। এই অংশটুকু মিশিয়ে দিচ্ছি। তো এখন দেখেন যে অসীম বা অনন্ত যার কোনো অন্ত নাই, এইটা বলতে আমরা কি বুঝি। যদি আমরা আসলে অসীম সেট বা সসীম সেটটাকে আগে পড়ে নিলে ভালো হতো, বাট এখন পড়লেও সমস্যা নাই। যেহেতু বলা হচ্ছে যে সেটের কোনো সীমানা নাই সেটা হচ্ছে অসীম সেট, তো এইরকম একটা সেট হইতে পারতো আমার এই সেটটা। আমি যদি জাস্ট এই সেকেন্ড কন্ডিশনটা না দিয়ে বলি আমার এ সেট হচ্ছে একটা সেট যে সেটের মধ্যে কি আছে, এক্স আছে এবং এক্স বিলংস হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এখন আমি যদি বলি আপনাকে যে এ সেটটা পুরোপুরি আপনি বলেন তো কি কি, তাহলে দেখেন এ সেটের মধ্যে থাকবে কি 1 2 3 4 এভাবে কি চলতে থাকবে না। ন্যাচারাল নাম্বার কি আর শেষ হবে, 1 থেকে শুরু হবে, বাট এটার কিন্তু শেষ নাই। তখন আমরা বলবো এ সেটটা হচ্ছে একটা অসীম সেট বা অনন্ত সেট। জাস্ট কনসেপ্টটা রাখার জন্য, অসীম সেট থেকে আপনাকে কখনোই পরীক্ষায় মানে জিজ্ঞাসা করবে না, সংজ্ঞা জিজ্ঞাসা করবে না, আপনাকে বলবে কি যে নিচের কোন সেটটি অসীম সেট। তা আপনি দেখতে পাচ্ছেন যে এই সেটের মধ্যে যা আছে সব হবে ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু আমার এটা শেষ হওয়ার সুযোগ নাই। আবার ধরেন এইখানে আমি একটা সেকেন্ড কন্ডিশনও দিয়ে দিলাম যে এক্স হলো জোড় সংখ্যা। দেখেন দুইটা শর্ত দিছি, সবসময় যে একটা শর্ত থাকলেই অসীম হবে তা কিন্তু না, 2 3 5টা শর্তেও কিন্তু সে অসীম হতে পারে। যেমন আমাকে এখানে বললো কি এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে আমরা জানি 1 থেকে শুরু হয় অসীম পর্যন্ত চলতে থাকে। সেকেন্ড শর্তে বললো এক্স হলো জোড় সংখ্যা,
তাহলে জোড় সংখ্যা হলে কোনো অসুবিধা নাই। তো আমি 2 থেকে শুরু করব। 2 এটা একটা ন্যাচারাল নাম্বার এবং জোড় সংখ্যা। এরপরে কি 4, তারপরে 6, তারপরে কি 8, এইভাবে কি চলতে থাকবে। আমি এরকম যত শর্তই দেই না কেন এটা কিন্তু আমার অসীম হতে পারে। তাহলে এক বা একাধিক শর্তে যে সেটকে বা যে সেটের কোনো সীমানা পাওয়া যায় না বা শেষ পাওয়া যায় না তাকে আমরা বলবো অসীম সেট। তাহলে অসীম সেটের অপোজিট হচ্ছে কি সসীম, বা আমরা যদি অসীম সেটকে অনন্ত সেট বলি তাহলে সসীম সেটকে কি বলবো শান্ত সেট। শান্ত সেট মানে কি যে শান্তশিষ্ট শেষ হয়ে যায় তাকে আমরা শান্ত সেট বলি, তাই না। তাহলে এখন দেখেন আমার বি সেটটা বললো কি এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে এতটুকু অনুযায়ী হচ্ছে বি সেটের মধ্যে এক্স আছে এবং এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে কি আছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। সেকেন্ড শর্ত থেকে আমাকে বলে দিল কি এক্স হচ্ছে বিজোড়। তাহলে আমি দেখি যে আমি ন্যাচারাল নাম্বার এবং বিজোড় সংখ্যা যদি নেওয়া শুরু করি 1, 3, 5, 7, 9, 11 এইভাবে কি চলতে থাকার কথা, তাই না। কিন্তু আমার 3 নাম্বার শর্তে বলে দিল যে এক্স এর মানটা 9 এর সমান অথবা 9 এর চেয়ে ছোট হবে। তাহলে আমি চাইলেও কিন্তু আর 9 এর পরে কন্টিনিউ করতে পারবো না। তাহলে আমার এখন কিন্তু সেটটা সসীম বা শান্ত সেট হয়ে গেল। অথচ আমি যদি জাস্ট এই সেকেন্ড কন্ডিশনটা এই থার্ড কন্ডিশনটা না দিতাম তখন কিন্তু আমার এটা 9 এর পর থেকে কি চলতেই থাকতো, তখন আবার এটা অসীম সেট হয়ে যেত। বিষয়টা বুঝতে পারছেন, যে সেটটা শেষ হয়ে যায় সেটা হচ্ছে সসীম সেট, আর যে সেটটা চলতে থাকে বা যার কোনো সীমানা নাই সেটা হচ্ছে অসীম সেট। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আসি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কনফিউজিং বলছি কেন এটা একটু পরে বুঝতে পারবেন, সেটা হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট। তো ধরেন এটা এই জিনিসটাকে আমরা প্রথমে বলি যে আমরা এটাকে প্রকাশ করি কিভাবে। তো এটার প্রকাশভঙ্গিটা হচ্ছে আমাদের উপসেটের ক্ষেত্রে উপসেটকে আমরা প্রকাশ করি এরকম ভাবে, কথার কথা যে এ ইজ আ সাবসেট অফ বি, এইটা একটা হচ্ছে প্রকাশভঙ্গি, এইটাকে আমরা বলি উপসেট। আর আমি যদি বলি এ ইজ আ সাবসেট অফ বি, এটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট একটা এক্সাম্পল দিলে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হবে। দেখেন এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট। এখন যদি এমন হয় যে এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এই সবগুলোই বি সেট থেকে নেওয়া যায়, তখন সেটা হচ্ছে আমার উপসেট। আর প্রকৃত উপসেট জিনিসটা কি, যে আমার এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সে তার সবগুলোই বি সেটে আছে, কিন্তু বি সেটে এমন একটা উপাদান আছে যা এ সেটের মধ্যে নাই, তখন হবে কি আমার এ হচ্ছে বি এর প্রকৃত উপসেট। বিষয়টা আরো ক্লিয়ার হবে এক্সাম্পল দিলে। আপাতত আপনার এখান থেকে যে জিনিসটা মনে রাখবেন যে আমরা উপসেট প্রকাশ করার জন্য এইরকম সাইনটা ব্যবহার করি, এই সাইন নিচে সমানের মতো। আর প্রকৃত উপসেটের মধ্যে এই নিচের দাগটা থাকবে না, জাস্ট খালি এই সাইনটা থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে করেন যে আমাদের এ সেটের মধ্যে আছে 1, 3, 4, বি সেটের মধ্যে আছে 1, 3, 4। তাহলে বি সেটের যে যে উপাদানগুলো আছে সবগুলোই কিন্তু আমরা এ সেটের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এখানে বি যদি একটা বেজ বা ভিত্তি সেট, মানে ওইখান থেকেই সবকিছু আমরা চিন্তা করবো এরকম হয়, তাহলে এই এ সেটকে বলবো আমরা এ ইজ আ সাবসেট, এটার উচ্চারণটা হচ্ছে সাবসেট, এ ইজ আ সাবসেট অফ বি। এখন প্রকৃত উপসেট বিষয়টা কখন আসবে, দেখেন এই বি সেট থেকেই আমি আরেকটা সেট বানাইলাম, সেটার নাম দিলাম আমি হচ্ছে সি সেট। এইখানে আমি লিখলাম হচ্ছে 1, 3। বি সেটে যে উপাদানগুলো আছে অর্থাৎ 1, 3, 4 এর মধ্যে থেকে 4টা কিন্তু এখানে নাই, তখন আমরা বলবো এই সি হচ্ছে এর একটা প্রকৃত উপসেট। তার মানে বিষয়টা আপনারা এরকম ভাবে চিন্তা করতে পারেন, বি হচ্ছে গুরু, এ হচ্ছে গুরু, তো এর মধ্যে যে জিনিসগুলো আছে তার সকল উপাদান বা সকল বৈশিষ্ট্য এ সেটের মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ এ হচ্ছে বি এর একটা শীর্ষ। তো শীর্ষর মধ্যে এর অর্থাৎ গুরুর সকল গুণাবলী যদি থাকে তখন সেটাকে আমরা শুধু উপসেট বলতে পারবো। কিন্তু প্রকৃত উপসেট আমি তখনই বলতে পারবো যখন গুরুর একটা গুণ তার শীর্ষের মধ্যে মিসিং। তাহলে বিষয়টা বোঝা গেল তো যে কোনো একটা জিনিস প্রকৃত উপসেট হইতে হইলে তাকে অবশ্যই কি হতে হবে,
এই মেইন যে সেটটা আছে তার একটা উপাদান এখানে মিসিং থাকতে হবে, তখন এটাকে আমরা বলতে পারবো প্রকৃত উপসেট। আদারওয়াইজ আমরা শুধু উপসেট কথাটা ব্যবহার করব। এটাকে যদি আরেকটু আমি ইলাবোরেট করতে চাই, আরেকটু ইলাবোরেট করে এরকমভাবে আপনাদেরকে বুঝাই জিনিসটা। ধরেন বি হচ্ছে একটা সেট, বি সেটের মধ্যে আছে 1 2, জাস্ট দুইটা দিয়ে বোঝাই 1 এবং 2। এখন আমি বললাম আমার একটা সেট হচ্ছে এ, এইটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে দেখেন বি সেটের মধ্যে 1 এবং 2 আছে, যেখানে 1 এবং 2 আছে সেখানে 1 2 যদি না থাকে তাহলে ফাঁকা থাকবে। তার মানে ফাঁকা সেটটা পৃথিবীর সকল সেটের উপসেট। এটা লিখে রাখতে হবে না এই লাইনটা, যে একটা ফাঁকা সেট হচ্ছে পৃথিবীর সকল সেটের উপসেট। এরপরে ধরেন আমি আরেকটা নিলাম, এইটার নাম দিলাম এ প্রাইম। এই এ প্রাইম সমান সমান আমি বলি 1। তাহলে খেয়াল করেন যে এই সেটটার মধ্যে যা আছে তার একটা উপাদান এখানে আছে, তাহলে এই এ প্রাইম হচ্ছে কি বি এর একটা প্রকৃত উপসেট। আবার আমি বললাম এবার হচ্ছে এ ডাবল প্রাইম, আরেকটা সেটের নাম দিলাম, খালি এটার নামটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এখানে বললাম 2, দেখেন এ ডাবল প্রাইম, এটার মধ্যে আমার 2 আছে। আচ্ছা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা নাম বলে দিই, এটাকে সি বলি, এটাকে ডি বলি, তাহলে এই প্রাইম ডাবল প্রাইম এগুলো যেতে হবে না। ডি সেটের মধ্যে আমার একটা উপাদান আছে হচ্ছে 2, এখানে 2 আছে, কিন্তু বি সেটে কিন্তু 1ও আছে, যেটা এই ডি সেটের মধ্যে নাই। সুতরাং সি এবং ডি দুইটাই হচ্ছে কি বি এর প্রকৃত উপসেট। এবার দেখেন আমি আরেকটা সেট নিয়ে নিলাম ই, ই সেটের মধ্যে লিখলাম আমি 1 2। এখন আমি যদি তাকায় দেখি যে ই সেট আর বি সেট এর মধ্যে কি কোনো আসলে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, এটার মধ্যে 1 2 আছে, এটার মধ্যেও 1 2 আছে। সেক্ষেত্রে আমরা ই কে শুধু উপসেট বলতে পারবো, প্রকৃত উপসেট বলতে পারবো না। আর এই যে তিনটা এ সি এবং ডি, এদেরকে আমরা প্রকৃত উপসেটও বলতে পারবো, আবার উপসেটও বলতে পারবো। তাহলে এখান থেকে একটা কথা বলা যেতে পারে যে সকল প্রকৃত উপসেটই উপসেট, সকল প্রকৃত উপসেটই উপসেট, কিন্তু সকল উপসেট প্রকৃত উপসেট নয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আশা করি উপসেট প্রকৃত উপসেট নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে সরি, একটু মনে হয় আপনার কলিং বেলের সাউন্ড পাচ্ছেন, আমি দরজাটা লক করি। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেটকে আমরা প্রকাশ করার জন্য এরকম উপরে কমপ্লিমেন্টারি সি জিনিসটা ব্যবহার করি। কোনো একটা সেটকে বলা হলো এ সি, তার মানে হচ্ছে এটা এ হচ্ছে একটা কমপ্লিমেন্টারি সেট। তো কমপ্লিমেন্টারি সেট জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা সার্বিক সেট বা ইউ ধরে নেই। ইউ সমান সমান হচ্ছে ধরেন 1 2 3 4 5 6। তাহলে একটা সার্বিক সেট ধরে নিলাম আমরা ইউ, ইউ হচ্ছে 1 2 3 4 5 6। এ একটা সেট আছে যে সেটের উপাদান হচ্ছে 1 3 5, এবং বি একটা সেট আছে যার উপাদান হচ্ছে 2 4 6। তো এখন আপনাকে যদি বলা হয় যে এ সেটের কমপ্লিমেন্টারি সেট বের করতে হবে, তখন আমরা কি করব, এই যে আমাদের যে সার্বিক সেটটা আছে এই সার্বিক সেট থেকে আমরা এ সেটকে বাদ দিব। তাহলে সব সময় নিয়ম হচ্ছে কি, আমাকে যখন এ সেটের কমপ্লিমেন্টারি সেট বের করতে বলবে তখন আমরা কি করব, আমাদের ইউনিভার্সাল বা সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিব। এখন দেখেন ইউনিভার্সাল সেটের মধ্যে কি আছে 1 2 3 4 5 6। এইখান থেকে আমরা বাদ দিব হচ্ছে এ সেটকে। এ সেটের উপাদান কি কি 1 3 5। তাহলে এখন এইটা থেকে এটা বাদ দেওয়ার মানে হচ্ছে এখানে 1 আছে এখানেও 1 আছে, তাহলে এই 1 আর এই 1 বাদ। এখানে 3 আছে তাহলে এখানেও 3 আছে, এটা বাদ। এখানে 5 আছে এখানে 5 আছে, বাদ। বাদ দেওয়ার পরে এখন আমার এখানে কি থাকে 2 4 6। তাহলে আমাদের এ সেটের কমপ্লিমেন্টারি সেট হচ্ছে এইটা। আপনারা অনেক জায়গায় দেখবেন যে এ সেটের কমপ্লিমেন্টারি সেট কিরকম ভাবে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হচ্ছে, দুটো জিনিস সেম, ঠিক আছে। এখন এটা যদি বুঝে থাকেন আপনারা আমাকে একটু বলেন তো এই কোশ্চেনটার জন্য আমার কমপ্লিমেন্টারি সেট অফ বি অথবা বি প্রাইম সমান সমান কত, এটা আমাকে একটু কমেন্টে জানান খুব দ্রুত, এটার জন্য বেশি সময় নেওয়া যাবে না।
সেটের চ্যাপ্টারটা হচ্ছে কি, আমরা আসলে সেটে গল্প করতে করতেই সেটটা শেষ হয়ে যাবে। এখানে টাইপগুলো যদি বুঝতে পারি, তাহলে টাইপ বুঝতে পারলে আমরা ওই সংজ্ঞাগুলো শিখতেছি, সংজ্ঞার সাথে সাথে কিন্তু আমাদের কোশ্চেনগুলো পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ কি জানিয়েছে যে ওকে, তাহলে কি আমাদের বি সেট, আমরা যদি বি সেটের কমপ্লিমেন্টারি সেট বা বিসি এটা বের করতে চাই, তাহলে ইউনিভার্সাল সেট থেকে কি বি কে বাদ দিব। ইউনিভার্সাল সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে বি। বি সেটের মধ্যে আছে কি কি 2 4 6। তাহলে দেখেন তো, এই যে 2 2 বাদ, 4 4 বাদ, 6 6 বাদ, তাহলে এখানে থাকে কি 1 3 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 3 5, অর্থাৎ বিসি সমান সমান হচ্ছে 1 3 5। ওকে, এরপরে আমরা যাব পাওয়ার সেট। পাওয়ার সেট বা যেটাকে বাংলায় বলা হয় শক্তি সেট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন পরীক্ষায় সেটের মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমি দেখেছি পাওয়ার সেট থেকে আসতে। তো একটু আমরা পাওয়ার সেটটা বোঝার চেষ্টা করি। দেখেন, একটু আগে আমরা যেটা পড়তেছিলাম যে উপসেট বা প্রকৃত উপসেট। তো ধরেন যে আমার একটা সেট দেয়া আছে, যে কথার কথা এ সেট। এই এ সেটের উপাদান হচ্ছে 1 এবং 2। তো এবার আমি আপনাকে বললাম যে এই এ সেটের কতগুলো উপসেট হতে পারে। তাহলে প্রথমেই আমরা জানি যে এই ব্ল্যাঙ্ক সেট বা ফাঁকা সেট হচ্ছে পৃথিবীর সকল সেটের উপসেট, এটা নিয়ে নিলাম। অর্থাৎ এখান থেকে কোনো উপাদান না নিয়ে আমরা একটা উপসেট তৈরি করতে পারি। সেকেন্ড, আমরা শুধু 1 নিয়ে একটা উপসেট তৈরি করলাম। থার্ড, আমরা শুধু 2 নিয়ে একটা উপসেট তৈরি করলাম। এবং ফোর্থ, আমরা 1 এবং 2 নিয়ে একটা উপসেট তৈরি করলাম। তাহলে এই যে এ সেটের টোটাল উপসেট হলো কয়টা? 4টা। তাহলে এই 4টাকে বলা হবে এ সেটের পাওয়ার সেট। অর্থাৎ আমরা যদি বলি যে পি অফ এ বা পাওয়ার সেট অফ এ সমান সমান কত, তখন আমাদের অ্যান্সার হচ্ছে 4টা। তো এখন প্রশ্ন হলো, আমার এখানে 2টা উপাদান ছিল, 2টা উপাদান দিয়ে আমার 4টা পাওয়ার সেট হয়, এটা আমি হিসাব করে বের করে ফেললাম। আবার ধরেন আমি বলে দিলাম যে বি সেটের উপাদান হচ্ছে শুধু 1। তাহলে বি সেটের পাওয়ার সেট কয়টা হবে? পি অফ বি, অর্থাৎ পাওয়ার সেট অফ বি সমান সমান কয়টা হবে? একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে কি 1। তাহলে এই যে বি এর পাওয়ার সেট হচ্ছে 2টা। এখন আমি যদি বলি যে আমার একটা সি সেট আছে, এই সি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6, এইটার পাওয়ার সেট কয়টা হবে? অর্থাৎ পি অফ সি বা পাওয়ার সেট অফ সি, এটা যদি বের করতে চাই, বা অনেক জায়গায় এরকম ভাবে লেখা আছে পিসি, যাই হোক এটাই পিসি। হ্যাঁ, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটা কি এরকম ম্যানুয়ালি বের করা পসিবল? এটা ম্যানুয়ালি বের করা খুবই টাফ। তো এইটার জন্য আমরা যদি একটা খেয়াল করি, এটা সূত্রের মতো তৈরি করা যায়। আমার যখন একটা উপাদান, তখন আমার পাওয়ার সেটের উপাদান হচ্ছে বা পাওয়ার সেট হচ্ছে 2টা। আমার যখন উপাদান হচ্ছে 2টা, পাওয়ার সেট হচ্ছে 4টা। আমার উপাদান যখন 3টা হবে, তখন পাওয়ার সেট কয়টা হবে? তো এটা আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে আমরা পাওয়ার সেটের উপাদান, পাওয়ার সেট এর উপাদান সংখ্যা, এটার সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n। আর nটা কি? n হচ্ছে উপাদান, মানে মূল সেটের উপাদান সংখ্যা। এ হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমার পাওয়ার সেটের মধ্যে যতগুলো উপাদান আছে, সেটাকে আমি ধরবো n এবং 2 এর উপরে ওটাকে বসায় দিব। এখন আমরা দেখি যে এই জিনিসটা কাজে লাগে কিনা। বি এর ক্ষেত্রে আমরা যদি বি এর পাওয়ার সেট বের করতে চাই, বি এর উপাদান কয়টা আছে? একটা, মানে n এর মান 1। তাহলে 2 এর উপরে পাওয়ার যদি 1 দেই, কত হবে? 2 হবে। তাহলে দেখেন তো উপাদান 2টা হয়েছে না? হয়েছে। আবার আমরা যদি এ সেটে দেখি, এ সেটের উপাদান কয়টা? 2টা। তাহলে n এর মান কত? 2। তাহলে আমি 2 এর উপরে 2 দিব, মানে আমার n এর মান তো 2, আর সূত্রের 2 আমার থাকবে এখানে। তাহলে 2 এর উপরে 2 মানে 2 স্কয়ার, অর্থাৎ 4। তাহলে আমাদের এখানে কি বের হলো? পাওয়ার সেটের উপাদান সংখ্যা 4টা। এই যে আমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করেও দেখছি আমার 4টা। তো এইখানে আমি যদি দেখি সি এর ক্ষেত্রে আমার উপাদান কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে সি এর উপাদান হচ্ছে 6টা, অর্থাৎ সি এর জন্য n সমান সমান হচ্ছে 6। 6টা উপাদান আছে টোটাল, এই জন্য n সমান সমান 6। তাহলে এখন উপাদান সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? 2 পাওয়ার 6। এখন 2 পাওয়ার 6 মানে কত? ক্যালকুলেশন দেখেন, 64,
অর্থাৎ এই 64টা পাওয়ার সেট এখান থেকে তৈরি করা সম্ভব, এই সি সেট থেকে 64টা পাওয়ার সেট তৈরি করা সম্ভব। তো এটা তো আর ম্যানুয়ালি ক্যালকুলেশন করা যাবে না। পরীক্ষায় যেটা হয় এরকমভাবে বলে দেয় যে একটা সেট দিয়ে দেয়, দিয়ে এই সেটের মোট কতগুলো পাওয়ার সেট হতে পারে। আপনার কাজ হবে কি 2 এর উপরে জাস্ট যে মূল সেটটা আছে তার যতগুলো উপাদান আছে সেটাকে পাওয়ার হিসেবে বসায় দেওয়া, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো এরকমই পাওয়ার সেট থেকে একটা কোয়েশ্চেন এসেছে, আমরা এটা একটু দেখি। একদম রিয়েল কোয়েশ্চেন দেখি একটা, যে বিসিএস এ কিভাবে আসে। এটা 36তম বিসিএস এর একটা কোয়েশ্চেন। সেটের চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, গল্পে গল্পেই পড়ে শেষ করে ফেলা যায়। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি পুরো ক্লাসটা দেখেন আর বাসায় প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় মোটামুটি 1 মার্ক নিশ্চিত পেয়ে যাবেন বলা যেতে পারে। তো লিখি এই প্রশ্নটা, এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। এইটা হলে পি অফ এ এর সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে 36 বিসিএস এর একটা কোশ্চেন। তো আচ্ছা, আমরা সম্ভাব্যতা দেখেছিলাম যে পি অফ এ মানে কিন্তু প্রবাবিলিটি অফ এ বোঝায়। এখানে কিন্তু প্রবাবিলিটি না, এখানে পি দিয়ে পাওয়ারের ওই পাওয়ার সেটের পি কে ডিনোট করা হয়েছে। তো প্রথমে আসেন যে আমার বললো কি এ হচ্ছে এ সেটের মধ্যে কি কি থাকবে, এক্স থাকবে এবং এক্স কি মৌলিক সংখ্যা। তো আমরা জানি যে মৌলিক সংখ্যা যদি শুরু হয় তাহলে কোথা থেকে শুরু হয়, 2 3 তারপর 5 এরকম ভাবে চলতে থাকবে, তাই না? এটা হচ্ছে প্রথম শর্ত অনুযায়ী। প্রথম শর্ত অনুযায়ী এক্স এর পরিমাণ অসীম, কিন্তু সেকেন্ড শর্তে বলে দিল যে এক্স এর মান 5 অথবা 5 এর সমান হবে। তাহলে আমার 5 পর্যন্ত গিয়ে শেষ করতে হবে। 5 এর পরে যে মৌলিক সংখ্যাটা আসবে অর্থাৎ 7, ওটা নেওয়ার কিন্তু সুযোগ নাই, কারণ আমাকে সেকেন্ড শর্তে বলে দিয়েছে যে এই উপাদান যাই হোক না কেন সেটা 5 এর চাইতে ছোট বা 5 এর সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের উপাদান আছে টোটাল কয়টা, 3টা। আমাকে পাওয়ার সেটের সদস্য সংখ্যা বের করতে হবে। সূত্র কি, 2 পাওয়ার n, 2 এখানে n মানে কি 3টা সংখ্যা আছে, তাহলে 3, তাহলে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে 8। সো আমাদের অ্যান্সার হচ্ছে 8। তাহলে এ সেটের উপাদানগুলো নিয়ে আমরা যে পাওয়ার সেট তৈরি করব তার মোট উপাদান হবে 8টা। আশা করি ক্লিয়ার হয়েছে এটা আপনাদের। ওকে, আমরা পাওয়ার সেট থেকে আরেকটা কোশ্চেন এসেছে, এটা আমরা দেখি একটু। আচ্ছা, সম্ভবত এটা পাওয়ার সেটের কোশ্চেন, এটা পূরক সেটের কোশ্চেন। লিখেন কোশ্চেনটা, পি হচ্ছে একটা সেট, পি সমান সমান হচ্ছে এন, এন কি, এন এর পরিচয় দিল 12 এর গুণনীয়ক সমূহ, 12 এর গুণনীয়ক সমূহ, এটা হচ্ছে পি সমান সমান, এবং পি এর পরিচয় দিয়ে দিল, এবং কিউ সমান সমান বলছে কি, কিউ এর মধ্যে এক্স থাকবে, এক্স হচ্ছে কি 3 এর গুণিতক, এবং আর একটা শর্ত দিল কি, খেয়াল করেন এটা পি এর শর্ত কিন্তু একটাই, তারপরে এবং দিয়ে কিউ বললো কিউ সমান সমান এক্স, এক্স হচ্ছে 3 এর গুণিতক, এবং বললো কি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 12। এরপরে বললো কি পি মাইনাস কিউ সমান সমান কত। তাহলে এখন আমরা এখান থেকে কি বের করব, পি থেকে কিউকে বাদ দিব। তার আগে তো আমার পি এবং কিউ কি হবে এটা বের করে নিতে হবে, তাই না? তাহলে আমরা একটু আসি, কিউতে কি বলেছে 12 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি, যে যে সংখ্যা দ্বারা 12কে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে 12কে নিঃশেষে ভাগ করা যায় কি কি দ্বারা, 1 2 3, 3 4 12, তাহলে 4, তারপর হচ্ছে 6 2 12, তাহলে হচ্ছে 6 এবং 12 দিয়েও ভাগ করা যায়। তো 12কে নিঃশেষে ভাগ করা যায় আমার এই কয়টা সংখ্যা দ্বারা, 1 2 3 4 6 এবং 12। এরপরে আসি আমরা কিউ, কিউ এর মধ্যে কি কি থাকছে, 3 এর গুণিতক। খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, জিনিসগুলো খুবই মজার। আমরা যদি শুধু 3 এর গুণিতক নেই তাহলে কিন্তু এটা অসীম হবে, তাই না? 3 এর গুণিতক কি, নামতা পড়ি আমরা যেভাবে, 3 একে 3, 3 2 6 9, এভাবে একদম অসীম পর্যন্ত চলতে থাকবে। কিন্তু সেকেন্ড কন্ডিশনে একটা শর্ত দিয়ে এটাকে
সসীম করে দিল। সেখানে কি বললো যে এক্স এর মান যাই হোক না কেন সে 12 ছোট বা 12 সমান হবে। তাহলে এখানে আমরা কি কি পাই? 3, 3 এর গুণিতক 6, 9, 12, এর বেশি যাওয়া যাবে না। তাহলে আমার সেকেন্ড শর্তে বলছে এক্স হচ্ছে 12 চেয়ে ছোট হবে বা 12 সমান হবে। তাহলে আমরা পেয়ে গেলাম পি এবং কিউ দুইটা সেটই পেয়ে গেলাম। তাহলে এখন আমরা মান বসা ফেলি। পি এর মধ্যে আছে কি 1 2 3 4 6 12। কিউ মাইনাস কিউ এর মধ্যে কি আছে 3 6 9 3 6 9 12। তাহলে এখন বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে? দেখেন এখানে 3 আছে, এইটা থেকে এটা বাদ দিচ্ছি তাই না? তাহলে এখানে 3 আছে, এখানেও 3 আছে, বাদ। এখানে 6 আছে, এখানেও 6 আছে, বাদ। এখানে 12 আছে, এখানেও 12 আছে, বাদ। আচ্ছা আর কোনো কিছু এখান থেকে আর ওখানে কি কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে? দেখেন আমার পি কিউ এখানে 9 ছিল, 9 কি এখানে নিতে পারতেছি আমরা? এই যে এখানে যে 9 ছিল এই 9 কি এখানে আছে? নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় আমরা অনেকেই কনফিউজড হই, যেটা হতে পারে যে পরীক্ষার হলে একটা অপশন থাকতে পারে এরকম ভাবে 9। আপনি তো খুশি হয়ে 9 দাগা দিবেন, কারণ আপনি দেখতেছেন এখানে 9 তো কাটা যায় নাই। কিন্তু বিষয় হচ্ছে আমি কোনটা থেকে বাদ দিচ্ছি? আমি বাদ দিচ্ছি এইটা থেকে। তো এইটা থেকে ওইখানকার কমন যে জিনিসগুলো ছিল সেগুলো বাদ দেওয়ার পরে কি কি আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বাদ দেওয়ার পরে কি কি আছে? 1 2 4। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে সবসময় আমরা অ্যান্সার নিব প্রথমে যেটা আছে সেটা থেকে। এখানে প্রথমে কি আছে? পি আছে, তাহলে পি থেকে আমাদের অ্যান্সার নিতে হবে। তো এখন আমরা যদি পি থেকে অ্যান্সার নেই তাহলে পি থেকে আমার কাটা গেল 3 6 আর 12, অবশিষ্ট আছে কি 1 2 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। আচ্ছা উঠায় নিতে বাকি থাকলে উঠায় নেন এটা। তাহলে আমাদের পূরক সেট, পাওয়ার সেট এই জিনিসটা শেষ হয়ে গেল। এরপরে আমরা যাব ফিবোনাকি সংখ্যা বা নাম্বার। অনেকে এটা ফিবোনাচিও উচ্চারণ করে যেহেতু ডাবল সি আছে। এটা আমরা একটু দেখে আসি। তো প্রথমে ফিবোনাচি সংখ্যা বা ফিবোনাকি সংখ্যাটা কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা ক্লাস করার সময় আপনার একটা কাজ করবেন, অনেক সময় হয় কি আমরা বুঝতে গিয়ে হয়তো খাতায় নোট প্রপারলি নেওয়া হচ্ছে না, তাহলে এটা বোঝানো শেষ হলে একটা স্ক্রিনশট রেখে দিবেন, পরে নোট খাতা উঠায় নেবেন, ঠিক আছে? আর যারা রেকর্ডেড ভিডিও দেখবেন তাদের জন্য তো ইজি, পজ করে নোট নিয়ে নিলেই হয়ে গেল। তো এখন আমরা একটু ফিবোনাচি সংখ্যাটা কি বা ফিবোনাকি সংখ্যাটা কি এটা দেখি। এটা হচ্ছে কি যে ফিবোনাচি নাম্বারটা শুরু হয় 0 থেকে, 0-র পরে কি আসে? 1 আসে। এরপর থেকে কাজ হচ্ছে কি 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়, লিখলেন। এবার 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, লিখলেন। এরপরে এই 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়, লিখলেন। 2 আর 3 যোগ করলে কত হয়? 5, 5 আর 3 যোগ করলে 8, 8 5 যোগ করলে 13। এইরকম ভাবে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে ফিবোনাকি নাম্বার এটা শুরু হয় 0 থেকে, 0-র পরে 1 আসে, এরপরে এই দুইটা যোগ করে যাওয়া হয়, তারপরে দুইটা যোগ করে যাওয়া হয়, তারপরে দুইটা যোগ করে যাওয়া হয়, এইভাবে এটা কন্টিনিউ করতে থাকবে। তো এই ফিবোনাচি নাম্বার বা ফিবোনাকি নাম্বার এটা যদি আমরা বুঝি, এইখান থেকে একটা প্রশ্ন এসেছিল পরীক্ষায়, এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। এটা সেটের সাথে রিলেটেড কোশ্চেন। বললো এটাও 38তম বিসিএস এর কোশ্চেন, কিন্তু সেট এ সমান সমান এক্স বিলংস টু এক্স এর পরিচয় দিচ্ছে, এটা কি একটা ফিবোনাকি নাম্বার বা ফিবোনাকি সংখ্যা, এবং বললো এক্স স্কোয়ার ইজ লেস দেন 64। এটা হলে পাওয়ার সেট অফ এ বা পি অফ এ এর উপাদান কয়টি? এটা 38 বিসিএস এসেছিল। তো আমাদের প্রথমে এ সেটটা বের করে নিতে হবে, তাই না? এ সেট সমান সমান আমরা কি জানি? এ সেট হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তো শুধু যদি আমি এতটুকু চিন্তা করি যে ফিবোনাকি সংখ্যা, তাহলে এটা তো অসীম পর্যন্ত চলতে থাকবে। বাট আমাকে সেকেন্ড কন্ডিশনে বলে দিল কি যে এক্স স্কোয়ারের মান অবশ্যই কি হবে? 64 এর চাইতে ছোট হতে হবে। তাহলে আমরা নিতে থাকি যতক্ষণ পর্যন্ত যে সংখ্যাটা নিব তার স্কোয়ার 64 না হয় ততক্ষণ পর্যন্ত। তাহলে ফিবোনাকি নাম্বার শুরু হয় 0 দিয়ে, 0-র পরে 1, 0 আর 1 যোগ করলে 1,
1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 এর স্কোয়ার 25, এখনো 64 এর ছোট আছে। 5 আর 3 বা 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। এই 8 হলেই কিন্তু 64 এর সমান হয়ে গেল। এখানে বললো আমি যদি এখানে 8 নেই, দেখেন 8 নিলে কি হচ্ছে? 8 এর স্কোয়ার মানে 64 না? কিন্তু আমাকে বলেছে এখানে আমি যে সংখ্যা নিব তার স্কোয়ার 64 এর চেয়ে ছোট হইতে হবে। তার মানে আমরা এই 8 নিতে পারবো না। তাহলে 8 যদি নিতে না পারি, আমাদের এ সেট সমান সমান হচ্ছে এতটুকুই। এবার বললো পি অফ এর উপাদান কয়টি। তাহলে পি অফ এর উপাদান যদি আমরা বের করতে চাই, অর্থাৎ পাওয়ার সেট বের করতে বলতেছে, তাহলে পাওয়ার সেট বের করার সূত্র কি? 2 অফ n, 2 পাওয়ার n। তাহলে 2 পাওয়ার n মানে কি? এই এ সেটের মধ্যে টোটাল যতগুলো উপাদান আছে, কয়টা উপাদান আছে? 1 2 3 4 5 6, তাহলে 2 পাওয়ার 6। 2 পাওয়ার 6 মানে কি? 64। গুণ করে দেখেন, 6টা 2 গুণ করলে 64 হয়। তাহলে ও আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় আছে, একটা বিষয় একটু খেয়াল করি। সেটের মধ্যে আমাদের কখনো, এটা আমার একটু ভুল হয়েছে, এই জায়গাটায় একটু খেয়াল করেন, যে সেটের মধ্যে আমরা কখনোই কোনো একটা সংখ্যাকে দুইবার নিতে পারবো না। আমি তো খেয়াল করি না, এখানে 1 কিন্তু দুইবার আছে, তাহলে 1 একটা নিতে হবে, দুইটা নেওয়া যাবে না। তাহলে এখন বলেন উপাদান কয়টা আছে? 2 4 5টা আছে। তাহলে আমাদের এটা হচ্ছে 2 পাওয়ার 5। 2 পাওয়ার 5 মানে কি? 32। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32। 38 বিসিএস এর একটা কোয়েশ্চেন। তো আশা করি ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচি সংখ্যা এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা কমন টাইপের কোশ্চেন আসে সেট থেকে, এটা অনেকটা প্রবাবিলিটির সাথে মিলে। আমরা সরাসরি কোশ্চেনটা সলভ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের মনে আছে কিনা, আমি আপনাদেরকে গত ক্লাসে বা প্রবাবিলিটি ক্লাসে একটা সূত্র পড়িয়েছিলাম। সূত্রটা এরকম ছিল যে এ ইউনিয়ন বি, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এরকম একটা সূত্র শিখেছিলাম আপনাদেরকে। তো অনেকটা ওই সূত্রের আলোকে আমরা আজকে একটু ভেন ডায়াগ্রাম এবং তার সাথে সেটের রিলেটেড কিছু কোশ্চেন পরীক্ষা আসে, সেগুলো দেখব। তো এই সূত্রটা যদি মনে থাকে, তাহলে এইটা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা আগে কোশ্চেনটা লিখে ফেলি। লিখেন, 50 জন লোকের মধ্যে 35 জন, এটা 35তম বিসিএসের একটা কোশ্চেন। 35তম বিসিএসে 35 জনের কথাই বলেছে না? 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? বাংলায় কতজন কথা বলতে পারেন? আচ্ছা, তাহলে এখানে বললো কি 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি এবং বাংলা উভয়। তাহলে এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে। টোটাল লোক আছে আমার কতজন? 50 জন। এটা হচ্ছে মোট লোক সংখ্যা। লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, 25 জন ইংরেজি ও বাংলা, মানে তারা দুইটা ভাষায় কথা বলে, এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে বাংলায় কতজন কথা বলতে পারে? তাহলে শুধু বাংলায় কতজন কথা বলতে পারে, এটা আমাদেরকে বের করতে হবে। তো একটা জিনিস দেখেন, এই প্রবাবিলিটির এই সূত্রের মতো করেই আমরা সেটের জন্য একটা সূত্র বানাই, সেটা হচ্ছে এরকম, এন অফ এ ইউনিয়ন বি সমান সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। জাস্ট কিচ্ছু না, ওখানে প্রবাবিলিটি পি এর জায়গায় এন চলে এসেছে। তো আমাকে এই এন দিয়ে বোঝাচ্ছে কি? এ এবং বি। তো ধরেন যারা ইংলিশে কথা বলছে তাদেরকে আমরা ধরলাম এ,
আর যারা বাংলায় কথা বলছে তাদেরকে আমরা ধরলাম বি। তো এই এন অফ এ ইউনিয়ন বি এর মধ্যে কি আছে, এই যত কথা বলা লোকজন সবাই এটার মধ্যে আছে। তাহলে এটা কতজন, এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে 50 জন, মোট 50 জন। এরপরে আসছে আমরা নাম্বার অফ এ, অর্থাৎ ইংলিশে কথা বলা লোকজন কতজন, 35 জন। নাম্বার অফ বি এটা কি, এই যে বাংলায় কথা বলা লোকজন, এটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। আর এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে এই যে এইটা, অর্থাৎ কমন কতজন, 2 জন একই ভাষায় কথা বলতেছে। এখন একটু খেয়াল করেন যে আমরা এটাকে কেন বিয়োগ করতেছি, এই জিনিসটা এখন আমি আপনাদেরকে একটু ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তো দেখেন এইটা হচ্ছে আমার পুরো 50 জন লোক, এটার মধ্যে আমার পুরো 50 জন লোক আছে। তার মধ্যে থেকে এটা হচ্ছে বাংলায় কথা বলা লোকজন, এ সেট, সরি ইংলিশে কথা বলা লোকজন, এ সেট। আর এই ব্ল্যাক মার্ক দিয়ে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বি সেট। বি সেট মানে বাংলায় কথা বলা লোকজন। তো আমাকে বললো এই যে এ সেটটা, এই এ সেটটা হচ্ছে 35 জন, তাহলে এই এ হচ্ছে 35, বি আমি জানি না, বের করতে হবে। আর কমন আছে হচ্ছে এখানে 25 জন। তাহলে এই যে 25 জন কমন, এই 25 জন কিন্তু বাংলায়ও কথা বলে আবার ইংলিশেও কথা বলে, তাহলে এদেরকে আমার 2 বার কাউন্ট করা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এদেরকে একবার এখানে বিয়োগ করেছি। সহজভাবে আমি যদি বলি, আমার সূত্রটা আমি এইভাবে মুখস্থ করব যে আমার টোটাল সমান সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস দুইটার ইন্টারসেকশন, ঠিক আছে। তো এখন আমরা সূত্র অনুযায়ী যদি মান বসাই, দেখেন এখানে আমার দেয়া আছে টোটাল হচ্ছে 50 জন, তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে 50 সমান সমান এন অফ এ, অর্থাৎ ইংলিশে কথা বলা লোকজনকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি, তাহলে এটা কতজন, 35 জন, প্লাস এন অফ বি এটা আমি জানি না কতজন এখানে বাংলায় কথা বলে, সেটা আমার জানা নাই, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন কতজন কথা বলে বাংলা এবং ইংলিশ দুইটাতেই, 25 জন, তাহলে 25 এখানে মাইনাস করি। এখন আমরা কি করব, এই 50 মাইনাস 35 ওই দিক থেকে এদিকে আসলে মাইনাস হবে, আর এই 25 এদিকে আসলে কি প্লাস হয়ে যাবে, এটা সমান সমান এন অফ বি। তাহলে এখন বাদ দেই আমরা, 50 থেকে 35কে বাদ দিলে থাকে 15 সাথে যদি 25 যোগ করি তাহলে হচ্ছে 40, তাহলে এন অফ বি সমান সমান হচ্ছে 40। তাহলে আমাদের অ্যান্সার কতজন, 40 জন হচ্ছে শুধুমাত্র, ওরা শুধু বাংলায় কথা বলতে পারে। তো এইটা আমাদের ছিল সেটের লাস্ট কোয়েশ্চেন আর কি। এখন আমরা একটু মুভ করব পরিসংখ্যানের দিকে। তো পরিসংখ্যানে একটা জিনিস আপনারা দেখেন যে পরিসংখ্যানের মেইনলি এখান থেকে 3টা জিনিস আমাদের পরীক্ষায় আসে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে এখন পর্যন্ত পরিসংখ্যান থেকে 3টা কোশ্চেনই বেশি আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে মিন মানে যেটাকে আমরা গড় বলি, আর একটা হচ্ছে মিডিয়ান অর্থাৎ মধ্যক, আর একটা হচ্ছে মোড বা প্রচুরক। তো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নেই। ধরেন একটা সেট এ সেট, এই এ সেটের উপাদানগুলো এইভাবে আছে 10 9 7 9 8 9 11 5 6। দেখ আমরা এতগুলো না নিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে নিই। তাহলে বলা হলো যে এ হচ্ছে একটা সেট, এই সেটের মিন কত আমরা একদম এক্সাম্পল দিয়ে শিখবো। মিন মানে হচ্ছে গড়, তারপরে মিডিয়ান কত, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে মোড মানে প্রচুরক কত। তো প্রথম আমরা যখন পরিসংখ্যান যাব, পরিসংখ্যান কিন্তু একটা ব্যাপক সাবজেক্ট, বাট আমাদের বিসিএস এ পরিসংখ্যান থেকে খুব একটা বেশি ওইরকম ট্রিকি কোশ্চেন আসবে না। একটু চেক করি ভিডিওটা ঠিক চলছে কিনা। ওকে, তো যেহেতু অনেক বেশি কোশ্চেন আসবে না, এই জন্য অবশ্যই এই 3টা জিনিসে আমরা জাস্ট ফোকাস করব। তো যখনই এরকম আমাকে একটা সেট দিয়ে দিল পরিসংখ্যান করার জন্য, তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে এই সংখ্যাগুলো যে এলোমেলো আছে এটাকে আমি সিকুয়েন্সিয়ালি নিয়ে আসবো, অর্থাৎ ছোট থেকে নিয়ে আসবো। তো দেখেন এদের মধ্যে সবচেয়ে ছোটকে 7, তাহলে 7 লিখবো। আমি বলেছিলাম সেটের মধ্যে কোনো উপাদান একাধিকবার থাকতে পারে না, বাট পরিসংখ্যানের ক্ষেত্রে কিন্তু এটা থাকতে পারে। তাহলে 7 পরে 7 নিলাম, এরপরে হচ্ছে 8, 8 পরে 9 কয়টা আছে, 1টা 2টা 3টা, তাহলে 3 বার 9 লিখবো। তারপরে আছে হচ্ছে 10, তারপর হচ্ছে 11। তাহলে আমি সিকুয়েন্সিয়ালি সাজায় নিলাম।
এরপরে আমাকে বলছে গড় বের করতে। তো গড় মানে কি? গড় মানে সবগুলো সংখ্যাকে আমি যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। তাহলে এখন গড় সমান সমান আমার দেখেন তো, আমি যোগ করি 7 আর 8 যোগ করলে কত? 15, 15 আর 9 হচ্ছে 24, 15 আর 9 24, 24 আর 9 হচ্ছে 33, 33 আর 9 হচ্ছে 42, 42 আর 10 হচ্ছে 52, 52 আর 11 হচ্ছে 63। তাহলে আমি সবগুলোর যোগফল লিখলাম 63। টোটাল আমার এখানে অঙ্ক বা সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7 দিয়ে ভাগ করলাম, 63কে 7 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে 7 9 63, এটা হচ্ছে এটার গড়। তাহলে গড় বের করব কিভাবে? আমি আপনাদের এই 3টা জিনিস বের করার জাস্ট প্রসেসটা শিখাই দিব। আপনারা এরকম এখন যত অঙ্কই আসবেন সবকিছু পারবেন। সো একটা এক্সাম্পলে ফোকাস করেন সবাই। তাহলে আমরা গড় বা মিন বের করব কিভাবে? যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করব, যোগ করে টোটাল যে কয়টা সংখ্যা আছে সেটাতে ভাগ করব। তো আমরা এখানে সংখ্যা পেলাম হচ্ছে 7টা, 7টা সংখ্যাকে আমি যোগ করে দেখলাম 63 হয়, 63কে 7 দ্বারা ভাগ করলে 9 হয়। তাহলে আমার এই অঙ্কের জন্য গড় হচ্ছে 9। এরপর হচ্ছে মিডিয়ান বা মধ্যক। মধ্যক মানে মাঝখানে কি আছে? তো খেয়াল করেন তো, আমার এখানে সংখ্যা টোটাল আছে কয়টা? 7 8 9। আচ্ছা, এখানে তো লিখে গেছে, আমি বারবার লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে টোটাল সংখ্যা হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। এর মধ্যে মাঝখানে কি আছে? 9। তাহলে 9 হচ্ছে আমার মধ্যক। অর্থাৎ আমার সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এই সিকোয়েন্সে সাজানোর পরে মাঝখানে যে থাকবে সেই হচ্ছে আমার মিডিয়ান, অর্থাৎ মিডিয়ানও 9। আমরা লাকিলি যেটা হচ্ছে আমাদের সবগুলোর অ্যান্সার কিন্তু এখানে 9 হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রচুরক। প্রচুরক কথাটা আসছে কোথা থেকে? প্রচুর থেকে। তো এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে? আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পরিমাণে 9 আছে। 9 হচ্ছে 3 বার আছে। তাহলে যেহেতু 9 3 বার আছে, সো আমাদের প্রচুরক বা মোড হচ্ছে 9। আর লাকিলি এবং কোইন্সিডেন্টালি সবগুলোর অ্যান্সারই 9 আসছে, বাট আমরা কনসেপ্টটা মনে হয় বুঝতে পারছি সবাই। তো আমি আরেকবার বলি যে আমরা প্রথমে যে আমাদেরকে সেটটা দেওয়া হবে সেই সেটটাকে আমরা সিকোয়েন্সিয়ালি সাজিয়ে নিব, অর্থাৎ ছোট থেকে বড়। আপনি চাইলে বড় থেকে ছোটও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে গড় বের করার জন্য কি করব? সবগুলোকে যোগ করব, টোটাল যতগুলো সংখ্যা আছে তাতে ভাগ করে দিব। তাহলে আমার মিন চলে আসলো বা গড় চলে আসলো। মিডিয়ান হচ্ছে মধ্যক, অর্থাৎ মাঝখানে যে থাকে। তাহলে যতগুলো সংখ্যা আছে এদের মাঝখানে কি আছে সিকোয়েন্সিয়ালি সাজানোর পরে, সেটা হচ্ছে আমার মধ্যক। আর প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কোন সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রচুরক। তো এই 3টা টার্মের বাইরে আমি একটা প্রশ্ন দেখলাম, একবার কোন একটা পরীক্ষা এসেছিল যে পরিসর কাকে বলে, বা পরিসরের সংজ্ঞাটা দিয়েছিল, দিয়ে বলেছিল যে এটা কি। তো এটা হচ্ছে পরিসর। তো এই পরিসর জিনিসটা কি? যে আমরা যে সেটটা নিচ্ছি এই সেটের একদম সর্বনিম্ন সংখ্যাটা থেকে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত এই যে রেঞ্জটা, এটার রেঞ্জ কি 7 থেকে 11, সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত, এটাকে বলা হয় পরিসর। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো যদি আজকের ক্লাসে যা যা পড়ানো হইলো আপনারা আমাদের কোর্স প্ল্যানটা একটু দেখবেন। আমরা যদি যাই একদম গ্রুপের শুরুতেই দেখবেন ফিচার্ড একটা অপশন আছে, এখানে এখন 3 নম্বরে আমাদের কোর্স আউটলাইন আছে। অনেকদিন আগে কোর্স আউটলাইন দেওয়া হয়তো অনেকে দেখেন নাই বা দেখলেও ভুলে গেছেন। সেই অনুযায়ী আজকে আমাদের হলো 26 নম্বর ক্লাস। 27 নম্বর ক্লাসে কিন্তু আমাদের রিভিশন ক্লাস আছে। আমাদের এর আগের বীজগণিতের রিভিশন বা সলভ ক্লাসটা হয় নাই, কারণ কি আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা ওইখানে সমস্যার কথা সেভাবে জানান নাই। তো এই জন্য আমি রেখেছি যে আপনাদের যদি পরবর্তীতে সমস্যা বের হয় একসাথে সলভ ক্লাসটা নিব। জ্যামিতির সলভ ক্লাসটাও নেওয়া হয় নাই, সেই ক্লাসটা হবে। এবং আমাদের এই যে অন্যান্য অংশে, অর্থাৎ এখানে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট যা কিছু ছিল সব কিছুর উপরে আবার একটা সলভ ক্লাস আছে। তো আপনারা যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম গুছায় রাখেন। আমি সলভ ক্লাস নেওয়ার আগে একটা করে পোস্ট দিব, ওই পোস্টের কমেন্টে আপনারা আপনাদের সকল সমস্যা জানাই দিবেন, সলভ ক্লাসে এটা আলোচনা করা হবে। আর একটা জিনিস হয় কি, যে আমি ক্লাসে সেই জিনিসগুলো আলোচনা করি যেগুলো থেকে বিসিএস বা বিসিএস সংশ্লিষ্ট যে এক্সামগুলো আছে এগুলোতে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এর বাইরেও যেটা হতে পারে আপনাদের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু হয়তো শিখতে চান, বা আপনার কাছে মনে হচ্ছে হয়তো এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, আমি হয়তো পড়ানোর সময় মনে করি নাই। তো এইরকম যাবতীয় যত সমস্যা বা প্রশ্ন আছে সবসময় সলভ ক্লাসের আগে আমি একটা করে পোস্ট দিব, ওইটার নিচে আপনারা কমেন্ট করে একটু জানাই দিবেন।
তো আপনাদের যত বেশি সমস্যা থাকবে সলভ ক্লাসটা কিন্তু তত লেন্দি হবে। আমাদের অন্যান্য ক্লাসের হয়তো একটা ডিউরেশন থাকে বা একটা সিলেবাস থাকে, সলভ ক্লাসের এরকম কিন্তু ডিউরেশন নাই। আপনারা যদি আমাকে 50টা প্রবলেম দেন, আমি 50টা প্রবলেমই সলভ ক্লাসে নিয়ে আসবো। যদি প্রবলেম না দেন সেক্ষেত্রে হয়তো আমার মানে মনে হবে যেগুলো সেইগুলো আমি নিয়ে আসবো। তো এই জন্য আমি বলবো যে আপনারা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেন। আমাদের মেন্টাল অ্যাবিলিটির ক্লাসগুলোর ফাঁকে ফাঁকেই আমরা কিন্তু সলভ ক্লাসগুলো নিয়ে নিব। তো এই জন্য সবাই প্রিপেয়ার থাকেন, যখনই পোস্ট করব পোস্টের নিচে কমেন্ট একটু জানাই দেবেন। তো আশা করি আজকের ক্লাসে যা যা বলা হয়েছে আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর ভালো করে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।